আসসালামু আলাইকুম। এক্সিস কর্তৃক আয়োজিত 45 মিনিটস রিভিউ অন মাইক্রোবায়োলজি এই সেশনের আজকে দ্বিতীয় ক্লাস জেনারেল ব্যাকটেরিওলজি। এই ক্লাসে আমি আপনাদের সাথে আবারও আছি। আমি মোহাম্মদ ওমর ফারুক শাওন। তো আগের দিন ক্লাস ছিল হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি 1, আজকে আমরা পড়াবো জেনারেল ব্যাকটেরিওলজি 2 অর্থাৎ সেকেন্ড হাফ। তো আগের দিন আমি মোটামুটি ওই প্রথম হাফের মধ্যে যেসব জিনিস রিটেন, ভাইবা এবং অসপি এগুলোর জন্য ইম্পর্ট্যান্ট এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো বাকি যেইটুকু পার্ট আছে আর কি আজকে পড়া কম, ওইটুকু পার্ট আমরা আরেকটু ডিটেইলড ওয়েতে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে এখান থেকে কী কী কোয়েশ্চেন ভাইবার জন্য লাগে, কী কী কোয়েশ্চেন হচ্ছে রিটেনে আসবে, এখান থেকে আবার যেহেতু এই পার্টে মাইক্রোবায়োলজির কিছু কিছু বেসিক জিনিসপত্র আছে, এখান থেকে আবার হচ্ছে প্র্যাকটিক্যালের ভাইবাতেও অনেক জিনিসপত্র লাগে, প্র্যাকটিক্যালের সময়ও অনেক কিছু জিজ্ঞেস করে, প্র্যাকটিক্যাল পরীক্ষার যখন ভাইবা নেওয়া হয় তখন। তো কোথায় কী জিজ্ঞেস করে এগুলো আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আজকে পড়ব হচ্ছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস। তো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস এটা আপনারা ফার্মাকোলজিতেও পড়েছেন, তো এই সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। তবে ফার্মাকোলজিতে যেরকম ডিটেলড সব কিছু লাগে এখানে অত ডিটেলড লাগবে না, এখানে মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকলেই আমাদের চলবে আর কি। ঠিক আছে, অত ডিটেলড হওয়ার দরকার নাই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস থেকে সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে কেমোথেরাপি কী, ডেফিনেশন লাগবে। ঠিক আছে, কেমোথেরাপি হচ্ছে যে কোনো একটা ডিজিজের হচ্ছে ট্রিটমেন্টের জন্য আমরা যে ড্রাগ ইউজ করি সেটাই হচ্ছে কেমোথেরাপি। ঠিক আছে, তো কেমোথেরাপি আবার এরপরে কেমোথেরাপির পরে জিজ্ঞেস করতে পারে যে এগুলো ভাইবার কোয়েশ্চেন যে অ্যান্টিমাইক্রোবিয়ালস কি, অ্যান্টিবায়োটিক্স কি। ঠিক আছে, তো এগুলো জানতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়ালস কারা? অ্যান্টিমাইক্রোবিয়ালস হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে অথবা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে, তারা হচ্ছে মাইক্রোবিয়ালস। এখন অ্যান্টিমাইক্রোবিয়ালস এবং অ্যান্টিবায়োটিক এটার মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে যে মানে সব অ্যান্টিবায়োটিক্স তো অ্যান্টিমাইক্রোবিয়াল, কিন্তু সব অ্যান্টিমাইক্রোবিয়াল কেন অ্যান্টিবায়োটিক্স নয়? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসতে পারে এই জায়গায়। তো এখানে একটু বুঝিয়ে বলতে জানতে হবে আর কি যে অ্যান্টিবায়োটিক্স আসলে সবসময় কী দিয়ে প্রডিউস হয়। অ্যান্টিবায়োটিক্স সবসময় কোনো না কোনো আমরা একটা মাইক্রোবস থেকে, একটা মাইক্রো অর্গানিজম থেকে পাই, পার্শিয়ালি মাইক্রো অর্গানিজম থেকে পাই, অথবা পার্শিয়ালি সিনথেসাইজড এরকমও হতে পারে। ঠিক আছে, কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়ালস সবসময় এরকম হয় না, মাইক্রোবিয়ালস পুরোপুরি সিনথেটিকও হতে পারে, এটা আমরা বলবো এই জায়গায়। আচ্ছা, তারপরে আমাদের কি কি ধরনের অ্যান্টিমাইক্রোবিয়ালস আছে? অ্যান্টিমাইক্রোবিয়ালস আমাদের আছে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল আছে, অ্যান্টিভাইরাল আছে, অ্যান্টিফাঙ্গাল আছে, অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টিহেলমিন্থ। তো এগুলো আমরা জানি অলরেডি। এই কোয়েশ্চেনগুলো এটা হচ্ছে এগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে যদি অ্যান্টিবায়োটিক্স বা অ্যান্টিমাইক্রোবিয়ালস এই চ্যাপ্টার থেকে কোনো কার্ড উঠে। এগুলো হচ্ছে এখানকার একদম বেসিক কোয়েশ্চেন, এগুলো সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে যেটা জিজ্ঞেস করতে পারে, এগুলো কিন্তু আমি বারবার বলছি এগুলো কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এখন যেটা বলছি এটা ভাইবার সাথে সাথে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা আইডিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্রাইটেরিয়াগুলো কী কী। তো আইডিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্রাইটেরিয়া আমরা জানি যে এটা কি হবে, এটা হচ্ছে এটার এফিকেসি অনেক হাই হবে, এটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিকের চাইতে ব্যাকটেরিওসাইডাল বেশি হবে, এটাতে রেজিস্ট্যান্স ডেভেলপমেন্টের পসিবিলিটি কম, তারপরে হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন কম, তারপরে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করবে না পেশেন্টের। ঠিক আছে, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে বডির যে অ্যাক্টিভলি সিক্রেটেড ফ্লুইডগুলো থাকবে, ওই ফ্লুইডগুলো আছে ওই অ্যাক্টিভলি সিক্রেটেড ফ্লুইডগুলোতেও প্রেজেন্ট থাকবে। তো এটা হচ্ছে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আমাদের একটা আইডিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্রাইটেরিয়া। এগুলো আমাদের ভাইবা এবং রিটেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা এখানে একটা কথা আমি মিস করে গিয়েছিলাম, যেটা ফার্স্টে বলতে হয় যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের আইডিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে এটা হচ্ছে সিলেক্টিভ টক্সিসিটি। তো সিলেক্টিভ টক্সিসিটির মধ্যে সবার আগে যেটা আমাদের জিজ্ঞেস করতে পারে, সিলেক্টিভ টক্সিসিটি বললে সেটা হচ্ছে জিনিসটা আসলে কী। তো সিলেক্টিভ টক্সিসিটি হচ্ছে আমাদের যে এই যে আমরা অ্যান্টিবায়োটিক্সগুলো ইউজ করতেছি, তাহলে এই অ্যান্টিবায়োটিক্সগুলো সিলেক্টিভলি একটা মাইক্রোবসের এগেনস্টে কাজ করছে, একটা অর্গানিজমের এগেনস্টে কাজ করছে, তারা কিন্তু আমাদের হোস্ট টিস্যু অর্থাৎ আমাদের বডি টিস্যুর কোনো ক্ষতি করছে না। এটা কেন? এই রিজনটা, এই ক্রাইটেরিয়াটা অ্যান্টিবায়োটিক্সের, যে তারা আমাদের বডির কোনো ক্ষতি না করে সিলেক্টিভলি ওই মাইক্রো অর্গানিজমের এগেনস্টে কাজ করছে, এটাই হচ্ছে আমাদের সিলেক্টিভ টক্সিসিটি। তো এটা কীভাবে হয়? এটা ভাইবার কোয়েশ্চেন, এটা কীভাবে হয় এটা রিটেনে লাগবে না। এটা হচ্ছে যে মাইক্রোবসের এগেনস্টে আমি এটা ইউজ করছি, ওর তো
মেটাবলিজম এবং স্ট্রাকচার এবং ফিজিওলজি সব কিছুই হচ্ছে আমাদের মতো না, আমাদের চেয়ে ডিফারেন্ট, ঠিক আছে? তো যেহেতু আমরা এই 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 যে তাদের স্ট্রাকচার এবং তাদের মেটাবলিজম, এই যে যে আমি অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করছি সেটা হচ্ছে তাদের স্ট্রাকচার এবং তাদের যে স্পেসিফিক মেটাবলিক পাথওয়ে, এই জিনিসটাকে যেহেতু টার্গেট করে, সেজন্য আমাদের এখানে এরা হচ্ছে আমাদের হোস্ট টিস্যুর কোনো ক্ষতি করে না, আমাদের সেলের কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সিলেক্টিভ টক্সিসিটির এক্সপ্লেনেশন, এভাবেই আসলে এটা কাজ করে। তো এখানে একটা এক্সাম্পল হিসেবে জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে পেনিসিলিন, ঠিক আছে, পেনিসিলিনের সিলেক্টিভ টক্সিসিটিটা কীরকম, পেনিসিলিন কীভাবে কাজ করে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। পেনিসিলিন হচ্ছে সেল ওয়াল সিনথেসিসের এগেনস্টে কাজ করে। তাহলে সেল ওয়াল সিনথেসিসের এগেনস্টে কীভাবে কাজ করে? সেল ওয়ালের মধ্যে পেপটিডোগ্লাইকান থাকে, এই পেনিসিলিন হচ্ছে কি পেপটিডোগ্লাইকান সিনথেসিসের, আমরা আগের দিন বলেছিলাম যে ওখানে ক্রস লিঙ্কিং থাকে, এই ক্রস লিঙ্কিংটা হতে দেয় না, ঠিক আছে? তাহলে এরকম কোনো পেপটিডোগ্লাইকান তো আমাদের বডিতে নাই, সেজন্য এই জিনিসটা হচ্ছে পেনিসিলিন স্পেসিফিক্যালি যে যাদের হচ্ছে সেল ওয়ালে পেপটিডোগ্লাইকান থাকবে, যেখানেই পেপটিডোগ্লাইকান আছে ওই জিনিসের উপর কাজ করবে। তাইলে এইভাবেই হচ্ছে পেনিসিলিনের সিলেক্টিভ টক্সিসিটিটা কাজ করে। আচ্ছা, তো এরপরে আমাদের একটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল ড্রাগ কি, ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ কি। তাহলে আমি একটু আগেই বলেছি, যারা হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে তারা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। তো গ্রোথ কি জিনিস আমরা আগের দিন পড়েছিলাম, সেটা হচ্ছে গ্রোথ হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের অ্যামাউন্ট বেড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক যারা, তারা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের এগেনস্টে, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বাড়ার এগেনস্টে কাজ করবে, অর্থাৎ বাড়তে দিবে না। আর ব্যাকটেরিওসাইডাল যারা, তারা হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে কিল করবে, ঠিক আছে? এরপরে এখানে আরেকটা জিনিস যেটা লাগে, সেটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক এই দুই ধরনের ড্রাগের মধ্যে ডিফারেন্স কী। তো এখানে একটা কোয়েশ্চেন আমাকে ভাইভাতে জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে সিভিয়ার ইনফেকশনে কোনটা ইউজ করবা। সিভিয়ার ইনফেকশনে অবশ্যই আমরা ব্যাকটেরিওসাইডাল ড্রাগ আমরা ইউজ করব, ঠিক আছে? ব্যাকটেরিওস্ট্যাটিক ইউজ করা যাবে না। আচ্ছা, তো এই ডিফারেন্সটা, এখান থেকে এই ডিফারেন্সটা জানতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্লাসিফিকেশন। তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের অনেক রকম ক্লাসিফিকেশনই আছে। এখানের মধ্যে আমরা মেইনলি যেটা আমাদের দরকার, ঠিক আছে, যেটা মেইনলি ভাইভাতে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন সেটা। তাহলে মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশনটা কীরকম? কিছু অ্যান্টিমাইক্রোবিয়ালস আছে যারা হচ্ছে সেল ওয়াল সিনথেসিসে ইনহিবিট করে, যেমন আমরা জানি হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন এরা। তারপরে হচ্ছে কিছু আছে যারা হচ্ছে প্রোটিন সিনথেসিস হইতে দেয় না, হ্যাঁ, যেমন প্রোটিন সিনথেসিস হইতে দেন এরকম কারা আছে, এমিনোগ্লাইকোসাইডস আছে। আবার কিছু অ্যান্টিমাইক্রোবিয়ালস আছে যারা হচ্ছে ডিএনএ সিনথেসিসের এগেনস্টে কাজ করে, তাহলে এরকম কারা আছে? এরকম হচ্ছে আমাদের হচ্ছে সালফোনেমাইডস, হ্যাঁ, তারপরে হচ্ছে কুইনোলনস, এরা এইভাবে কাজ করে। তারপরে অনেকেই আছে যারা হচ্ছে মেমব্রেন ফাংশন অল্টার করে। তারপরে হচ্ছে এগুলোই মোটামুটি এই মেকানিজম অফ অ্যাকশনের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা, এটা হচ্ছে রিটেন ভাইভা দুটোর জন্য ইম্পর্টেন্ট। আর বাকি যেইগুলো আছে, একটা হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, হ্যাঁ, আর একটা হচ্ছে মোড অফ অ্যাকশন, এগুলো অত আসলে লাগে না, তারপরেও জানার জন্য জেনে রাখা যেতে পারে। আচ্ছা, এরপরে তাহলে এখানে আমরা মোটামুটি এতটুকু জানলাম। এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা লাগবে, সেটা হচ্ছে কয়েকটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের হচ্ছে মোড অফ অ্যাকশন। তাহলে আমি একটু আগেই একবার বলেছি, ফার্স্ট অফ অল আমরা সবচেয়ে কমনটা দিয়ে স্টার্ট করি, পেনিসিলিন। তাহলে পেনিসিলিনের মোড অফ অ্যাকশন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো পেনিসিলিনের মোড অফ অ্যাকশনের মধ্যে যখনই আমরা বলতে যাব, আমরা দুইটা কথা বলবো। একটা হচ্ছে পেপটিডোগ্লাইকান সিনথেসিসের সময় সে কী হইতে দেয় না, পেপটিডোগ্লাইকান সিনথেসিসের সময় হচ্ছে সে ওখানে যে ক্রস লিঙ্কিংটা হয়, ক্রস লিঙ্কিং এই জিনিসটা হতে দেয় না। তাহলে ক্রস লিঙ্কিং যদি না হয়, তাহলে পেপটিডোগ্লাইকান সিনথেসিস হয় না। পেপটিডোগ্লাইকান সিনথেসিস হলে আলটিমেটলি, সিনথেসিস না হলে আলটিমেটলি ব্যাকটেরিয়াটা কী করতে পারে না, মাল্টিপ্লাই করতে পারে না, ঠিক আছে? গেল, এই একটা কথা বললেই চলবে এখান থেকে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইকোপ্লাজমার এগেনস্টে কি পেনিসিলিন ইউজ করা যাবে? অবশ্যই না, কারণ মাইকোপ্লাজমার কি নাই, মাইকোপ্লাজমার ইনফ্যাক্ট সেল ওয়ালই নাই। যেহেতু মাইকোপ্লাজমার সেল ওয়াল নাই, তাহলে এখানে মাইকোপ্লাজমাতে পেপটিডোগ্লাইকানের এগেনস্টে কাজ করার কোনো অপশন নাই, ঠিক আছে? তো এই জন্য মাইকোপ্লাজমার এগেনস্টে এটা ইউজ করা যাবে না। তারপরে আরেকটা কোয়েশ্চেন করতে পারে, সেটা হচ্ছে সালফোনেমাইডস, ট্রাইমিথোপ্রিম, এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, এটা ভাইবার জন্য অত ইম্পর্টেন্ট না। ট্রাইমিথোপ্রিম এবং সালফোনেমাইডস, এই যে এদের মেকানিজম অফ অ্যাকশন, তাহলে এরা কোন এনজাইমকে ইনহিবিট করে, এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, আমাকে জিজ্ঞেস করেছিল। সেটা হচ্ছে
যে সালফোনেমাইডস এরা ইনহিবিট করে হচ্ছে ডাইহাইড্রোপটেরয়েড সিনথেস, ঠিক আছে। ডাইহাইড্রোপটেরয়েড সিনথেস এই এনজাইমের এগেনস্টে কাজ করে হচ্ছে সালফোনেমাইডস, আর হচ্ছে এই ডাইহাইড্রোফলেট রিডাক্টেস এই এনজাইমের এগেনস্টে কাজ করে হচ্ছে ট্রাইমিথোপ্রিন, ঠিক আছে। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে, এখান থেকে মেকানিজম অফ অ্যাকশনটা আমরা জেনে রাখবো। এই গেল। তো আর কোনোটার মেকানিজম অফ অ্যাকশন খুব একটা জিজ্ঞেস করে না, তো মোটামুটি ওগুলো জানলেই হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কেমোপ্রোফাইলেক্সিস কী জিনিস। তাহলে কেমোপ্রোফাইলেক্সিস হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে একটা ইনফেকশন হওয়ার আগেই আমরা কি কেমোথেরাপি, অ্যান্টিবায়োটিক থেরাপি অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি আমরা দিয়ে দিই। যেমন একটা সার্জিক্যাল পেশেন্ট, একটা পেশেন্টের সার্জারি করবো, হ্যাঁ, এখন যে ওয়ার্ডে যেটা দেখতে পাচ্ছি আর কি, যে যখন একটা ওটি অর্ডার লিখি, ফার্স্ট অফ অল আমরা যেটা লিখে দিই সেটা হচ্ছে ইনজেকশন সেফট্রাইক্সন লিখে দিই, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে প্রোফাইলেক্সিস। সেই তার মধ্যে ইনফেকশন নাই, কিন্তু আমি প্রোফাইলেকটিক্যালি আমি তাকে একটা কী দিয়ে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কেমোপ্রোফাইলেক্সিস। তাহলে সার্জারির আগে দেওয়া যায়, তারপরে কেউ যদি ইমিউনো কম্প্রোমাইজড থাকে তাকে দেওয়া যায়, ঠিক আছে। তারপরে কেউ যদি দেখা যায় যে কোনো একটা প্যাথোজেনের প্রতি এক্সপোজড হয়েছে, এখন সে ওইটা দিয়ে ইনফেক্টেড হয়েছে কি হয় নাই ওইটা আমরা জানি না, কিন্তু এক্সপোজড হয়েছে, তাহলে সে ইনফেক্টেড না হলেও আমরা রিস্ক ফ্রি থাকার জন্য ওই জায়গায় আমরা একটা কেমোপ্রোফাইলেক্সিস দিয়ে দেবো। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, জাস্ট ডেফিনিশনটাই লাগবে, সেটা হচ্ছে প্রোবায়োটিক্স কী, ঠিক আছে। প্রোবায়োটিক্স হচ্ছে কিছু নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এবং কিছু নন প্যাথোজেনিক ইস্ট আছে যাদেরকে আমরা কিছু ডিজিজের ট্রিটমেন্টে আমরা ইউজ করতে পারি ট্রিটমেন্ট হিসেবে, ওইটাই হচ্ছে আমাদের প্রোবায়োটিক্স। ওকে, এই ডেফিনেশনটা জাস্ট লাগবে, এখান থেকে আর কিছু দরকার নাই। তো এরপরে আমরা চলে আসি ড্রাগ রেসিস্ট্যান্স। তো ড্রাগ রেসিস্ট্যান্স থেকে ফার্স্ট অফ অল যেটা লাগবে যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স জিনিসটা কী, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স জিনিসটা কি, এটাই সবার মানে ফার্স্ট কোয়েশ্চেন আর কি। তো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স জিনিসটা কি এটা বলার পরে জিজ্ঞেস করবে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স কীভাবে হয়। তো এখানে এক ধরনের অ্যান্টিবায়োটিকের জন্য এক একটা মেকানিজম, তো আমাদের এখানে এগুলো বলতে পারতে হবে যে কোন অ্যান্টিবায়োটিক কোন মেকানিজমে হচ্ছে কী করে রেসিস্ট্যান্স কী করে ক্রিয়েট করে। যেমন যে বিটা ল্যাকটাম ড্রাগগুলোর যে এগেনস্টে রেসিস্ট্যান্সটা হয় হচ্ছে এনজাইমেটিক ক্লিভেজের মাধ্যমে। বিটা ল্যাকটামেজ নামে একটা এনজাইম আছে, ওই এনজাইম দিয়ে হচ্ছে ওই ড্রাগটাকে কী করে ফেলে, ড্রাগটাকে হচ্ছে ক্লিভ করে ফেলে আর কি, ভেঙে ফেলে, এই কারণে ওই ড্রাগটা আর কাজ করতে পারে না। তো এটা আমাদের এখান থেকে জানা জরুরি। তাইলে হচ্ছে একটা পেলাম হচ্ছে এনজাইমেটিক ক্লিভেজ, তারপরে হচ্ছে যেই জায়গায় হচ্ছে ড্রাগটা বাইন্ড করবে রিসেপ্টর সাইট, অর্থাৎ যেখানে যেই রিসেপ্টরে ড্রাগটা বসে কাজ করবে ওই রিসেপ্টরটাকে কী করে ফেলা, ওই রিসেপ্টরটাকে হচ্ছে মডিফাই করে ফেলা, এটা একটা ওয়ে। এভাবেও কিন্তু কী করা যায়, এইভাবেও হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স গ্রো করে। তো এইভাবে কাদের রেসিস্ট্যান্স গ্রো হয়, এভাবেও হচ্ছে পেনিসিলিন আছে, এমিনোগ্লাইকোসাইড, ভ্যানকোমাইসিন, কুইনোলন্স, ঠিক আছে, এইভাবে এদের রেসিস্ট্যান্স হয়। এরপরে আরেকটা জিনিস হতে পারে যে ড্রাগটাকে ব্যাকটেরিয়ার ভিতরেই ঢুকতে দেয় না, অর্থাৎ হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়ার যে পারমিয়াবিলিটি আছে ওই পারমিয়াবিলিটিটা কী করে দেয়, নষ্ট করে দেয়, ঠিক আছে। তো এইভাবে কাদের হয়, পেনিসিলিন, এমিনোগ্লাইকোসাইডস। আরেকটা হচ্ছে ড্রাগটাকে ইফ্লাক্স করে দেয়, ব্যাকটেরিয়াতে ঢুকেছিল আবার বের করে দিয়েছে। তো এরকম হচ্ছে টেট্রাসাইক্লিন হচ্ছে এইভাবে রেসিস্ট্যান্স ক্রিয়েট করে। ওকে, আচ্ছা গেল। এরপরে ড্রাগ রেসিস্ট্যান্স কীভাবে তৈরি হয়। ড্রাগ রেসিস্ট্যান্স হচ্ছে এটা আমাদের রিটেন ভাইবা দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ড্রাগ রেসিস্ট্যান্সের জন্য হচ্ছে কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, কিছু নন জেনেটিক ফ্যাক্টর আছে। তো জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আছে যেগুলো হচ্ছে ক্রোমোজোম মিডিয়েটেড, তারপর হচ্ছে কিছু আছে হচ্ছে যেগুলো নন ক্রোমোজোমালের মধ্যে আছে হচ্ছে আমাদের ট্রান্সপোজোম মিডিয়েটেড এবং হচ্ছে প্লাজমিড মিডিয়েটেড, ঠিক আছে। আর নন জেনেটিকের মধ্যে আছে হচ্ছে একটা যদি ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা অ্যাবসেস ক্যাভিটির মধ্যে ট্র্যাপড হয়ে যায়, তারপরে হচ্ছে যদি ওখানে যদি কোনো ফরেন বডি থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াটা যদি রেস্টিং স্টেটে থাকে, এই সব জিনিস এগুলো হচ্ছে আমাদের নন জেনেটিক অরিজিন অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের। তো এগুলো আমাদের মোটামুটি জানতে হবে। তারপরে তো এইখানে যখন আমরা এগুলো বলবো তখন আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আমাদের পেনিসিলিন সবচাইতে কমন, মনে রাখতে হবে যে সবচাইতে কমন অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন,
তো পেনিসিলিন দিয়েই বেশি কোয়েশ্চেন করবে, এক্সাম্পল হিসেবে সবসময় পেনিসিলিনের কী হয় এটাই শুনতে চাবে। তো পেনিসিলিনের ক্ষেত্রে আমাদের যখন জিজ্ঞেস করবে যে পেনিসিলিনের ড্রাগ রেসিস্টেন্সটা আসলে কীভাবে হয়, একটা আমরা অলরেডি জানি যে পেনিসিলিন একটা বিটা ল্যাকটাম ড্রাগ, তো এটা হচ্ছে বিটা ল্যাকটামেজ দিয়ে ক্লিভ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে যে যেখানে হচ্ছে পেনিসিলিনটা যেই প্রোটিনে গিয়ে বাইন্ড করে ওটা মডিফাই হয়ে যেতে পারে, ঠিক আছে, রিসেপ্টরটা মডিফাই হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে পেনিসিলিনের প্রতি যে সেলের যে পারমিয়াবিলিটি, এই পারমিয়াবিলিটিটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে পেনিসিলিনের যেই মেকানিজম সেফালোস্পোরিনেরও সেম মেকানিজম। যদি সেফালোস্পোরিনও জিজ্ঞেস করে, সেফালোস্পোরিন অবশ্য মাইক্রোবায়োলজিতে জিজ্ঞেস করবে না, করলে ফার্মাতে জিজ্ঞেস করতে পারে, আমরা এই সেম অ্যান্সারই দিব ওই জায়গাতেও। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন এই জায়গায় ইম্পর্টেন্ট, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যদি ইনডিসক্রিমিনেট ইউজ অফ যদি হয়, আমরা যদি অ্যান্টিবায়োটিক যদি ইনডিসক্রিমিনেটলি যদি ইউজ করি তাহলে কী প্রবলেম হতে পারে। তাহলে ইনডিসক্রিমিনেটলি ইউজ করলে আমাদের কী হতে পারে আমরা একটা ধারণা নিয়ে নেই। যে ইনডিসক্রিমিনেটলি ইউজ হলে ফার্স্ট অফ অল যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের কিন্তু একটা কী আছে, একটা টক্সিক ইফেক্ট আছে, একটা সাইড ইফেক্ট আছে। সবার আগে যে ওই সাইড ইফেক্টটা হতে পারে, ওই অ্যান্টিবায়োটিকের প্রতি হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে ওই অ্যান্টিবায়োটিকের রেসিস্টেন্স তৈরি হয়ে যেতে পারে, সুপার ইনফেকশন হয়ে যেতে পারে। তারপর হচ্ছে আমাদের বডির যে নর্মাল ফ্লোরাগুলো আছে, নর্মাল ফ্লোরাগুলো নষ্ট হয়ে যেতে পারে। নর্মাল ফ্লোরাগুলো যদি মরে যায় তাহলে আমরা জানি যে প্যাথোজেনিক অর্গানিজমগুলো আপার হ্যান্ড নিয়ে নেয়, ঠিক আছে। তো এইসব জিনিস এগুলো হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিকের ইফেক্ট, তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে সেন্সিটিভিটি টেস্ট। তো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট এখান থেকে জাস্ট দুইটা কোয়েশ্চেন করবে। অ্যান্টিবায়োটিক এটা ভাইভাতে করবে যদি জিজ্ঞেস করে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট আমরা কেন করি, সেটা হচ্ছে আমরা দেখি যে কোন ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভ, এই জিনিসটা দেখার জন্য আমরা সেন্সিটিভিটি টেস্ট করি। এটা আমরা সবাই জানি, একটা মেডিকেল স্টুডেন্ট হিসেবে এটা আমরা আমাদের মানে জানা থাকা দরকার আর কি। এরপরে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট যে আমরা করি এটা কোন মিডিয়াতে করি, ঠিক আছে, মুলার হিলটন অ্যাগার মিডিয়া, ঠিক আছে। এটা এই মিডিয়াটার নাম জিজ্ঞেস করবে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সেন্সিটিভিটি এগুলো থেকে কোয়েশ্চেন করলে ওই মিডিয়াটার নাম অবশ্যই লাগবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। এরপরে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টসের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন। তাহলে পুরা জেনারেল ব্যাকটেরিওলজির মধ্যে আমি যদি বলতে চাই সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা এবং কোনটা থেকে রিটেনে এবং ভাইভাতে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন আসে এবং কোনটার কার্ড কোয়েশ্চেনগুলোতেই সবচেয়ে বেশি প্যাচ লেগে যায়, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন। ট্রাস্ট মি, আমি পরীক্ষার আগের দিন জেনারেল ব্যাকটেরিওলজি থেকে ভাইবার আগের দিন আমি আর কোনো চ্যাপ্টারই আমি রিভিশন করি নাই, আমি জাস্ট এই একটা চ্যাপ্টার রিভিশন করে গিয়েছিলাম এবং আমি জানতাম যে এখান থেকে কোয়েশ্চেন করবে এবং সত্যি কোয়েশ্চেন করেছেও, ঠিক আছে। তো স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন, অ্যান্টিসেপটিক কী, অ্যান্টিসেপসিস কী, এই ডেফিনেশনগুলো আমাদের ফার্স্ট অফ অল লাগবে। আমরা জানি যে স্টেরিলাইজেশন হচ্ছে একটা অ্যাবসলিউট প্রসেস। স্টেরিলাইজেশন মানে হচ্ছে একটা জিনিসকে পুরোপুরি স্টেরাইল বানিয়ে ফেলা, অর্থাৎ এখানে কোনো ভেজিটেটিভ অর্গানিজম এবং স্পোর কোনোটাই বেঁচে থাকবে না, সবগুলোই মরে যাবে, এটাই হচ্ছে আমাদের স্টেরিলাইজেশন, ঠিক আছে। আর ডিসইনফেকশন কি, সেটা হচ্ছে ভেজিটেটিভ অর্গানিজমগুলো মরে যাবে বাট স্পোর থেকে যেতে পারে, এটা হচ্ছে ডিসইনফেকশন। তারপরে হচ্ছে এখন এই অ্যান্টিসেপসিস কি, অ্যান্টিসেপসিস হচ্ছে একটা লিভিং টিস্যুর উপর থেকে হচ্ছে আমাদের যে মাইক্রোবসগুলো এগুলোকে মেরে ফেলা, এটা হচ্ছে অ্যান্টিসেপসিস। আর ডিসইনফেকশন হচ্ছে একটা অবজেক্ট, লিভিং টিস্যু না, একটা নন লিভিং একটা অবজেক্টের উপর থেকে যে অর্গানিজমগুলো এগুলোকে মেরে ফেলা, এটা হচ্ছে ডিসইনফেকশন। তাহলে ডিসইনফেকশন এবং অ্যান্টিসেপসিস এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি এটা আমাদের মাথায় রাখতে হবে। আর অ্যান্টিসেপটিক কারা, এটা অলরেডি অ্যান্টিসেপসিস জানলে এটা নতুন করে জানার কিছু নাই, যারা অ্যান্টিসেপসিস করে তারাই হচ্ছে অ্যান্টিসেপটিক্স। আচ্ছা, তাহলে এখানে এটা গেল। এরপরে আমাদের ডিসইনফেকশন, এটা হচ্ছে আমাদের কি কাজে লাগতে পারে, ঠিক আছে। তো ডিসইনফেকশন এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিওলজির কিছু কাজে লাগে, আমাদের হসপিটালের কিছু কাজে লাগে, সার্জারির জন্য কিছু কাজে লাগে, তারপর হচ্ছে এমনি একটা নর্মাল পেশেন্টকে আমরা যদি ট্রিটমেন্ট করতে যাই তখনও আমাদের কিছু কাজে লাগে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্টের এগুলো পয়েন্ট করে মাথায় রাখতে হবে যে হসপিটালে কী কাজে লাগতে পারে, ব্যাকটেরিওলজিতে কী কাজে লাগতে পারে, তারপর হচ্ছে অপারেশন থিয়েটারে ডিসইনফেকশন কী কাজে লাগে, ঠিক আছে। এগুলো আমাদের পয়েন্ট করে মনে রাখতে হবে, এটা আমাদের রিটেন ভাইবা দুই জায়গার জন্যই ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে স্টেরিলাইজেশনের যে মেথডগুলো, স্টেরিলাইজেশনের মেথড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বোথ ফর রিটেন অ্যান্ড ভাইবা, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে আমাকে এখানে যে বইয়ে যে একটা আছে
ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশন থেকেই কিন্তু আমাকে ভাইভাতে কোয়েশ্চেন করেছে, ঠিক আছে। তো আমরা জানি যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ফিজিক্যাল এজেন্ট, একটা হচ্ছে কেমিক্যাল এজেন্ট, স্টেরিলাইজিং এজেন্ট আর কি। তো ফিজিক্যাল এজেন্টের মধ্যে কী কী আছে? হিট, রেডিয়েশন, আর একটা হচ্ছে ফিল্ট্রেশন, ঠিক আছে। তো ফিল্ট্রেশনগুলোর কয়েকটা জাস্ট এখান থেকে 2-3টা নাম মনে রাখলেই চলবে। রেডিয়েশনগুলোর মধ্যে কী কী আছে? আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে এক্স রে, গামা রে, আর এমনিতে আছে হচ্ছে ইউভি রে নন আয়োনাইজিংয়ের মধ্যে। আর হচ্ছে হিট আবার দুই রকম, একটা হচ্ছে ড্রাই হিট, একটা হচ্ছে ময়েস্ট হিট। তাহলে ড্রাই হিটের মধ্যে কী কী আছে? ফ্লেমিং, তারপর হচ্ছে হট এয়ার ওভেন, রেড হিট, ঠিক আছে। আর ময়েস্ট হিটের মধ্যে আছে হচ্ছে বয়লিং, পাস্তুরাইজেশন, তারপরে হচ্ছে আমাদের অটোক্লেভিং, হ্যাঁ, এগুলো হচ্ছে টিন্ডালাইজেশন, হ্যাঁ, কোনটা কত ডিগ্রি টেম্পারেচারের উপরে কাজ করবে, এইসব জিনিস আমাদের এখান থেকে লাগবে। আর কেমিক্যাল এজেন্টগুলো থেকে হচ্ছে কেমিক্যাল এজেন্ট আমরা কয়েকটা কেমিক্যাল এজেন্টের নাম মনে রাখবো, যদি জিজ্ঞেস করে যে স্টেরিলাইজিং কেমিক্যাল এজেন্ট কী কী আছে, যেন কয়েকটা নাম আমরা যেন বলতে পারি, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে গেল। এরপরে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে অ্যাবসোলিউট স্টেরিলাইজেশন কী কী দিয়ে হয়। তাহলে অ্যাবসোলিউট স্টেরিলাইজেশন কী কী দিয়ে হয়, এটা যদি আমাদেরকে এই কোয়েশ্চেন যদি করে, রিটেনে হোক ভাইভাতে হোক, আমাদের হচ্ছে কিছু ফিজিক্যাল এজেন্টের নাম বলবো, কিছু কেমিক্যাল এজেন্টের নাম বলবো। তাহলে ফিজিক্যাল এজেন্টের মধ্যে আমরা কী কী বলতে পারি? ফিজিক্যাল এজেন্টের মধ্যে হচ্ছে আমরা বলতে পারি যে হট এয়ার ওভেন, হ্যাঁ, রেড হিট, তারপরে হচ্ছে অটোক্ল্যাভিং, ঠিক আছে, তারপর হচ্ছে গামা রে, ইউভি রে, এগুলো বলতে পারি। কেমিক্যাল থেকে বলতে পারি যে ফর্মালডিহাইড, গ্লুটারলডিহাইড, ইথিলিন অক্সাইড, ঠিক আছে, এগুলা। আচ্ছা, তারপরে একটা জিনিস তখন আমার বলতে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন। এটার মধ্যে পার্থক্য কিন্তু আমরা মোটামুটি অলরেডি জেনে ফেলেছি, ওইটাই একটু সুন্দর করে গুছিয়ে, মানে পার্থক্য এটা হচ্ছে রিটেনের কোয়েশ্চেন আর কি, ঠিক আছে, যে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের মধ্যে কী পার্থক্য, এটা রিটেনে আসতে পারে। আচ্ছা, তো এরপরে আসি পাস্তুরাইজেশন। তাহলে পাস্তুরাইজেশনের মধ্যে পাস্তুরাইজেশন জিনিসটা আসলে কি? পাস্তুরাইজেশন হচ্ছে আমাদের, এটা রিটেনের কোয়েশ্চেন, পাস্তুরাইজেশন হচ্ছে আমাদের হচ্ছে মিল্কের কোয়ালিটি, ফ্লেভার, টেস্ট, স্মেল এগুলো চেঞ্জ না করে এর মধ্যে যে মাইক্রোবসগুলো আছে এগুলোকে মেরে ফেলা, এই প্রসেসটাই হচ্ছে আমাদের পাস্তুরাইজেশন। তাহলে পাস্তুরাইজেশনের যে 3টা টেকনিক আছে, কোন টেকনিক কত ডিগ্রি টেম্পারেচারে কাজ করে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পাস্তুরাইজেশন থেকে এতটুকু, এর বেশি জানার দরকার নাই। এরপরে হচ্ছে, হ্যাঁ, একটা কোয়েশ্চেন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট, এই দুইটার মধ্যে কোনটা বেটার? অবশ্যই ময়েস্ট হিট। কেন বেটার? বলতে হবে যে এখানে ময়েস্ট হিট যখন কনডেন্সড হয়, তখন হচ্ছে ময়েস্ট হিটের যে লেটেন্ট হিটটা আছে, ওই লেটেন্ট হিটটা পাওয়া যায়, এই জন্য হচ্ছে ময়েস্ট হিট থেকে বেশি হিট পাওয়া যায়, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে ময়েস্ট হিটের কি, যখন স্টিম চালনা করি প্রেশার দিয়ে, ওই স্টিম আন্ডার প্রেশার যেটা আর কি, ওইটার হচ্ছে পেনিট্রেটিং পাওয়ারটা বেশি, ঠিক আছে। এই দুইটা কথা বলতে পারলে এখানে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ময়েস্ট হিটে, যে হিট নিয়ে যেহেতু বলছি, এরপর আমরা চলে আসি অটোক্লেভ। তাহলে অটোক্লেভ থেকে কি জিজ্ঞেস করবে? অটোক্লেভ থেকে জিজ্ঞেস করবে ফার্স্ট অফ অল যেটা প্রিন্সিপাল অফ অটোক্লেভিং, এটা রিটেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রিন্সিপালটা, ঠিক আছে। তাহলে আমরা জানি যে স্টিম, ওয়াটারের বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এখন আমরা যদি প্রেশার বাড়ালে বয়লিং পয়েন্টও বেড়ে যায়, তখন আমরা বেশি হিট পাই, বেশি হিটে ওয়াটার বয়েল করতে পারি, স্টিমটা বেশি হিটে পাই, এটা একটা পয়েন্ট। তো আর এখন এই প্রিন্সিপাল কি ইউজ করেই হচ্ছে অটোক্লেভ প্রডিউস করা হয়, ঠিক আছে। এখন অটোক্লেভের যে অ্যাডভান্টেজ, ঠিক আছে, এই অ্যাডভান্টেজ থেকে, ওই অ্যাডভান্টেজ হচ্ছে একটু আগে যেটা বলেছিলাম যে ময়েস্ট হিটের যে বেটার, ময়েস্ট হিট ড্রাই হিট থেকে বেটার, ঠিক আছে, ওই পয়েন্টগুলো আবার এখানে বলতে হবে, ঠিক আছে। এই হচ্ছে অটোক্লেভিংয়ের অ্যাডভান্টেজ আর কি। আচ্ছা, অটোক্লেভিংয়ের মাধ্যমে কি কি ম্যাটেরিয়ালস আমাদের হচ্ছে স্টেরাইল করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রিটেনে এবং এমসিকিউতেও আসতে পারে, ঠিক আছে। তো এর মধ্যে আছে, সেটা হচ্ছে যেগুলো আমাদের ফাইবারের যে জিনিসগুলো, ন্যাচারাল এবং সিনথেটিক ফাইবার, তারপর হচ্ছে সার্জিক্যাল সুচারগুলো যেগুলো আছে, হ্যাঁ, ছাড়া ক্যাটগার্ড ছাড়া, আবার ক্যাটগার্ড এখানে জিজ্ঞেস করবে, যখনই বলবে যে অল সার্জিক্যাল সুচার্স, তখনই জিজ্ঞেস করবে সবগুলো করা যায়, তখন বলতে হবে যে না স্যার, সবগুলো করা যায় না, সবগুলো করা যায় বাট ক্যাটগার্ড ছাড়া, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাগার কন্টেইনিং মিডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন রাবারের জিনিসপত্র, এগুলো হচ্ছে আমরা অটোক্লেভিং করি। তারপর হচ্ছে ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো, ঠিক আছে, এসব। আচ্ছা, তো এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অটোক্লেভিংয়ের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ।
এটা ইম্পর্ট্যান্ট, এটা ভালো মতো পড়তে হবে। এটা ভাইভাতে রিটেনের দুই জায়গার জন্যই ইম্পর্ট্যান্ট। এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো পড়ার সময় আমরা এমনভাবে পড়বো, আমরা হট এয়ার ওভেনের সাথে আমরা তুলনা করে পড়বো, ঠিক আছে? একটা কথা মাথায় রাখতে হবে, হট এয়ার ওভেন আমি আলাদা করে বলছি না। হট এয়ার ওভেনে অটোক্লেভিংয়ে যেগুলো স্টেরাইল করা যায় না ওগুলো হট এয়ার ওভেনে করা যায়। হট এয়ার ওভেনে যেগুলো স্টেরাইল করা যায় না ওগুলো অটোক্লেভিংয়ে করা যায়। অটোক্লেভিংয়ের যেগুলো অ্যাডভান্টেজ এগুলো হট এয়ার ওভেনের ডিসঅ্যাডভান্টেজ। হট এয়ার ওভেনের যেগুলো ডিসঅ্যাডভান্টেজ ওগুলো অটোক্লেভিংয়ের অ্যাডভান্টেজ, ঠিক আছে? এভাবে করে আমরা ইজিলি জিনিসগুলো মনে রাখতে পারি, আমি এভাবে পড়েছিলাম। আচ্ছা, গেল। এরপর লাস্ট এখানে হট এয়ার ওভেন এবং অটোক্লেভিংয়ের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা পড়তে পারি এখান থেকে। এটা রিটেনের জন্য, রিটেনে আসতে পারে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো কেমিক্যাল স্টেরিলাইজেশন থেকে জাস্ট কেমিক্যাল স্টেরিলাইজিং এজেন্টগুলোর জাস্ট নাম জানলেই হবে, এখানে খুব বেশি মানে না আর কি, ইম্পর্টেন্ট না। তো আরেকটা জিনিস, কেমিক্যাল স্টেরিলাইজিং এজেন্টগুলোর নামের সাথে সাথে আরেকটা জিনিস জানতে হতে পারে, সেটা হচ্ছে যে কোন ধরনের কেমিক্যাল দিয়ে কোন জিনিসটা আমরা স্টেরাইল করি, ঠিক আছে? এটা একটু মনে রাখা জরুরি। কোন ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা কোন ধরনের কেমিক্যাল ইউজ করি এটা আমাদের মনে রাখতে হবে, এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, তো এখান থেকে আর খুব একটা কিছু বলবো না। তো এরপরে আমরা চলে আসি হচ্ছে মাইক্রোবায়োলজির যে বেসিক জিনিসপত্র, ল্যাব ডায়াগনোসিস, স্টেনিং, কালচার মিডিয়া, এই চ্যাপ্টারে। তাহলে ল্যাব ডায়াগনোসিসের আমাদের যে বেসিক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আমাদের জানতে হবে। তাহলে ল্যাব ডায়াগনোসিসের জন্য আমরা ফার্স্টে কী করি, আমরা স্যাম্পল কালেক্ট করি। স্যাম্পল কালেক্ট করে আমরা কয়েকটা স্টেপের মধ্য দিয়ে যাই। ফার্স্ট অফ অল যেটা আমরা করি সেটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল স্টেপ। তাহলে আমরা কী করি, আমরা ফার্স্টে মাইক্রোস্কোপি করি, এরপরে কালচার করি, তাই না? এটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল অর্থাৎ ব্যাকটেরিওলজিক্যাল অ্যাপ্রোচ। এরপরে যেটা আমরা করি সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা হচ্ছে অ্যান্টিজেন ডিটেক্ট করতে চাই, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিজেন, অ্যান্টিবডি এগুলো ডিটেক্ট করি, এটা হচ্ছে আমাদের ইমিউনোলজিক্যাল অ্যাপ্রোচ। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিটেক্ট করতে পারি পিসিআরের মাধ্যমে। এখন যেটা করা হয় করোনা ভাইরাসের জন্য, কোভিড-19 জন্য আরটিপিসিআর, ঠিক আছে? হ্যাঁ, এটাও তো কিন্তু ল্যাব ডায়াগনোসিসের একটা অ্যাপ্রোচ, যে আরটিপিসিআর করে ডিএনএটা ডিটেক্ট করা, ওকে? এরপরে কিছু স্পেশাল টেস্ট আছে, যেমন টক্সিজেনিসিটি টেস্ট, এগুলো আমরা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্রোচ ল্যাব ডায়াগনোসিসের প্রতি। এরপরে চলে আসি আমরা স্টেনিংয়ে। তাহলে স্টেনিং থেকে সবার আগে যেটা ইম্পর্টেন্ট রিটেনের জন্য সেটা হচ্ছে স্টেনিং কয় ধরনের আছে। তো স্টেনিং আসলে 3 ধরনের আছে, একটা হচ্ছে সিম্পল স্টেনিং, ডিফারেন্সিয়াল স্টেনিং এবং স্পেশাল স্টেনিং। তাহলে সিম্পল স্টেনিং এটা আবার 2 রকম, পজিটিভ স্টেনিং, নেগেটিভ স্টেনিং। এগুলো প্রত্যেকটার হচ্ছে এক্সাম্পল লাগবে, প্রত্যেকটার আলাদা আলাদা এক্সাম্পল জানতে হবে, ঠিক আছে? এরপর এখান থেকে যেটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট না, বাট প্র্যাকটিক্যালের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। যখনই প্র্যাকটিক্যালের ভাইবা নিতে আসবে তখনই এই কোয়েশ্চেনগুলো করবে, কারণ এগুলো আমাদের প্র্যাকটিক্যালে থাকবে এই জিনিসগুলো। এটা হচ্ছে যে গ্রাম স্টেইনিং, ঠিক আছে? ফার্স্ট অফ অল গ্রাম স্টেইনিং জিনিসটা কী? তাহলে গ্রাম স্টেইনিং হচ্ছে আমরা কীভাবে করি, প্রিন্সিপালটা লাগবে, ঠিক আছে? তো প্রিন্সিপালটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট দেই, দেন হচ্ছে মর্ডেন করি আয়োডিন দিয়ে। এরপরে আমরা হচ্ছে একটা কী করি, ডিকালারাইজিং এজেন্ট দেই। তাহলে ডিকালারাইজিং এজেন্ট দেওয়ার পরে দেখা যায় কি কিছু ব্যাকটেরিয়া হচ্ছে কালারটা ধরে রেখেছে, আবার কিছু ব্যাকটেরিয়া কালারটা ছেড়ে দিয়েছে। কালারটা যারা ধরে রাখে তারা হচ্ছে গ্রাম পজিটিভ, ঠিক আছে? আর কালারটা যারা ছেড়ে দেয় তারা হচ্ছে গ্রাম নেগেটিভ, ওকে? তো এই জিনিসটা, এটাই হচ্ছে আমাদের গ্রাম স্টেনিংয়ের প্রিন্সিপাল। তো ফার্স্টে আমরা যেই ক্রিস্টাল ভায়োলেট দিয়ে যে স্টেনিংটা করি এটাকে আমরা বলি প্রাইমারি স্টেনিং। এরপরে হচ্ছে আয়োডেন্ট দিয়ে মর্ডেন্ট করি। এরপরে হচ্ছে আমরা একটা অর্গানিক সলভেন্ট যেমন কিটোন, এসিটোন, অ্যালকোহল এগুলো দিয়ে আমরা হচ্ছে ডিকালারাইজেশন করি। এরপরে হচ্ছে আমরা কাউন্টার স্টেইন করি, ঠিক আছে? কার্বোফিউসিন দিয়ে কাউন্টার স্টেইন করি। তো এখানে আমরা গ্রাম পজিটিভগুলো কোন কালারের পাই, গ্রাম নেগেটিভগুলো কোন কালারের পাই? গ্রাম পজিটিভগুলো হচ্ছে পার্পল কালারের পাই, আর গ্রাম নেগেটিভগুলো হচ্ছে রেড কালার পাই, ঠিক আছে? কারণ গ্রাম নেগেটিভগুলো তো আগের কালারটা পুরোপুরি ছেড়ে দেয়। নতুন করে যে আমরা কাউন্টার স্টেনিং করেছিলাম কার্বোফিউসিন, ওইটাই হচ্ছে সে গ্রহণ করে, এই জন্য সে রেড কালার পায়। আর হচ্ছে গ্রাম পজিটিভগুলো এরা যে আগের পার্পল কালার, ওই পার্পল কালারটাই ধরে রাখে, ওকে? আচ্ছা, তো এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন স্টেপটা সবচাইতে এখানে ক্রুশিয়াল, সেটা হচ্ছে ডিকালারাইজিং স্টেপটা, ঠিক আছে?
কারণ আমরা যদি ডিকালারাইজিং স্টেপটা যদি বেশি সময় ধরে করি দেখা যাবে গ্রাম পজিটিভগুলোও কিন্তু কালার ছেড়ে দিবে তখন বেশি সময় ধরে করলে। আবার যদি খুব কম সময় ধরে করি তাহলে দেখা যাবে কি গ্রাম নেগেটিভগুলোও কালার ছাড়তে পারে না। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর কিছু ব্যাকটেরিয়া সম্পর্কে তো এখানে যখন কোয়েশ্চেনগুলো করবে তখন একটা কোয়েশ্চেন করতে পারে, সেটা হচ্ছে কোন কোন ব্যাকটেরিয়াগুলোকে গ্রাম স্টেইন করা যায় না। তা আমরা অলরেডি এগুলো জানি। ফার্স্ট অফ অল মাইকোপ্লাজমাকে করা যায় না। কেন করা যায় না? তার সেল ওয়ালই নাই, এই জন্য গ্রাম স্টেইন করা যায় না। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রেপোনেমা প্যালাইডামকে করা যায় না কারণ খুব বেশি থিন। তারপরে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটাকে করা যায় না কারণ এটা অ্যাসিড ফাস্ট। ওকে, আমাদের এখানে কি করতে হয়? জ্যাটন স্টেইন করতে হয়, জিল নেলসন স্টেইন, এটা করতে হয়। ওকে, তারপর হচ্ছে রিকেটসিয়া, ক্ল্যামাইডিয়া, এগুলো করা যায় না কারণ এগুলো হচ্ছে ইন্ট্রাসেলুলার অর্গানিজম। ওকে, তো এইগুলো আমাদের জানতে হবে এখান থেকে। আচ্ছা, গেল। এরপরে জিল নেলসন স্টেইন থেকে, জিল নেলসন স্টেইনেরও একটা স্টেশন থাকে অসপিতে। তো জিল নেলসন স্টেইনের এই স্টেশন থেকে এটা থেকে যদি স্যার যদি গ্রাম স্টেইনিং থেকে যদি এখানে যদি চলে যায় তাহলে তো চলে গেলই। তাহলে এখানে হচ্ছে এটার জাস্ট আমরা একটা জিনিস আমরা মনে রাখবো যে আমাদের জিল নেলসন স্টেইন কেন করতে হয়, কেন অ্যাসিড ফাস্ট বেসিলিগুলো গ্রাম স্টেইন নেয় না। ঠিক আছে, কারণ তাদের হচ্ছে ইয়েতে লিপিড অ্যামাউন্ট অনেক বেশি থাকে সেল ওয়ালে, এই জন্য হচ্ছে ডাইটা হচ্ছে কি করতে পারে না, পেনিট্রেট করতে পারে না। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, গেল। এরপরে আমরা চলে আসব কালচার মিডিয়াতে। তাহলে কালচার মিডিয়াতে ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে কালচার মিডিয়ার ডেফিনেশনটা লাগবে। কালচার মিডিয়া জিনিসটা কি, তারপর হচ্ছে কালচার মিডিয়ার ইউজ কি। তাহলে কালচার মিডিয়ার ইউজ হচ্ছে আমরা হচ্ছে কোনো জায়গায় একটা স্যাম্পলের মধ্যে কোনো অর্গানিজম আছে কি না সেটা দেখতে পারি কালচার করে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স আছে কিনা সেটা দেখতে পারি। একটা অর্গানিজমের মিক্সচার থেকে অর্গানিজমগুলোকে আলাদা করতে পারি। ঠিক আছে, কি অর্গানিজম আছে এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যদি মাল্টিপল ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে একসাথে। ওকে, তাহলে এই হচ্ছে কালচার মিডিয়ার ইম্পর্টেন্স। এরপরে কালচার মিডিয়ার যেটা লাগে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। এখন ক্লাসিফিকেশনের মধ্যে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, বাট আমরা স্পেসিফিক্যালি এখানে দুইটা ক্লাসিফিকেশন আমরা মনে রাখবো। একটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন কনসিস্টেন্সি, ঠিক আছে, আরটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড অন অ্যাপ্লিকেশন। তাহলে কনসিস্টেন্সির উপর আমাদের কী আছে? আমাদের হচ্ছে লিকুইড আছে, সলিড আছে, সেমি সলিড আছে, বাইফেসিক আছে। ঠিক আছে, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল আমরা মনে রাখবো, একটা করে এক্সাম্পল মনে রাখলেই চলবে। এরপর হচ্ছে ফাংশনাল অথবা ইউজের উপর যে ক্লাসিফিকেশনটা ওইটা। তো এখানে কি আছে? সিম্পল কালচার মিডিয়া আছে, এনরিচড মিডিয়া আছে, সিলেক্টিভ মিডিয়া আছে, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল মিডিয়া আছে, তারপর ট্রান্সপোর্ট মিডিয়া আছে, স্টোরেজ মিডিয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল লাগবে, আর কিছু না। আচ্ছা, তো এরপর এই কোয়েশ্চেনটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সলিড মিডিয়া এবং লিকুইড মিডিয়া। সলিড মিডিয়া এবং লিকুইড মিডিয়ার মধ্যে কোনটার অ্যাডভান্টেজ কি, কোনটার ডিসঅ্যাডভান্টেজ কি। আবার বলছি আগের মতো, সলিড মিডিয়ার যেগুলো অ্যাডভান্টেজ সেগুলো লিকুইড মিডিয়ার ডিসঅ্যাডভান্টেজ, লিকুইড মিডিয়ার যেগুলো অ্যাডভান্টেজ সেগুলো সলিড মিডিয়ার ডিসঅ্যাডভান্টেজ। সো একটা একটা করে পড়লে আমাদের পড়া হয়ে যাবে। তাহলে সলিড মিডিয়ার অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রত্যেকটা ব্যাকটেরিয়া, এখানে যদি একাধিক ব্যাকটেরিয়া যদি একসাথে কালচার করা হয় তাহলে প্রত্যেকটা ব্যাকটেরিয়া সেপারেট কলোনি ফর্মেশন করে। ঠিক আছে, যেটা হচ্ছে লিকুইড মিডিয়াতে হয় না। তারপর হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার কলোনিগুলো এবং ব্যাকটেরিয়ার মরফোলজি আমরা হচ্ছে এখান থেকে কী করতে পারি? টেস্ট করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে সেন্সিটিভিটি টেস্ট করতে পারি। তারপরে হচ্ছে সলিড মিডিয়া, এটা হচ্ছে ইজিলি হ্যান্ডেলিং করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে একটা ব্যাকটেরিয়াল মিক্সচার থেকে ব্যাকটেরিয়াগুলোকে আলাদা আলাদা করে আইসোলেট করতে পারি। এগুলো হচ্ছে আমাদের সলিড মিডিয়ার অ্যাডভান্টেজ আর কি। আবার সলিড মিডিয়ার যেগুলো ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ যেগুলো লিকুইড মিডিয়ার অ্যাডভান্টেজ, এগুলো হচ্ছে যে লিকুইড মিডিয়াতে আমাদের খুবই কম অ্যামাউন্টের স্যাম্পল হলেই চলে, খুব কম অ্যামাউন্টের স্যাম্পল দিয়ে কাজ হয়ে যায়। এবং লিকুইড মিডিয়াতে হচ্ছে আমাদের গ্রোথ রেট অনেক বেশি আর কি, গ্রোথটা অনেক ফাস্ট হয়, এই জন্য কলোনিগুলো অনেক তাড়াতাড়ি পাই লিকুইড মিডিয়াতে। তারপরে বায়োকেমিক্যাল টেস্টগুলো এখানে করা যায়। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট করা যায় লিকুইড মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইমারি এনরিচমেন্ট হিসেবেও ইউজ করা যায়। ওকে, এরপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এরপরে হচ্ছে যেটা জানতে হবে সিলেক্টিভ মিডিয়া। এটা একদম ডিটেইলড, এটা রিটেন ভাইবা দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সিলেক্টিভ মিডিয়াটা আসলে কি? সিলেক্টিভ মিডিয়াটা হচ্ছে যেটা স্পেসিফিক্যালি একটা ব্যাকটেরিয়ার গ্রোথকে হচ্ছে কি করে,
ইনক্রিজ করে, অর্থাৎ একটা একটা স্পেসিফিক ব্যাকটেরিয়ার গ্রোথকে প্রমোট করে, আর বাকি যত ব্যাকটেরিয়া আছে সবগুলোর গ্রোথকে কী করে, ইনহিবিট করে, প্রিভেন্ট করে। এই ধরনের মিডিয়াকে আমরা বলি হচ্ছে সিলেক্টিভ মিডিয়া, ঠিক আছে। তো এই সিলেক্টিভ মিডিয়াগুলোতে এমন কিছু একটা সাবস্টেন্স দেওয়া হয় যে যেই সাবস্টেন্সটা শুধুমাত্র একটা ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেয়, বাকি ব্যাকটেরিয়াগুলোকে কি করে, গ্রো করতে দেয় না, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল সহ মনে রাখতে হবে। ইনফ্যাক্ট এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কোন মিডিয়াতে সিলেক্টিভ আইটেম হিসেবে, ঠিক আছে, কোন জিনিসটা ইউজ করা হয়, এবং এটা হচ্ছে কোন ধরনের মাইক্রো অর্গানিজমের জন্য, অর্থাৎ কোন ধরনের ব্যাকটেরিয়ার জন্য এটা সিলেক্টিভ, এই জিনিসটা আমাদের জন্য লাগবে। ওকে, তো আমি কয়েকটা এক্সাম্পল হিসেবে বলে দেই। ম্যাককনকি আগার মিডিয়া, এটা তো হচ্ছে আমাদের বাইল সল্ট থাকে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টারোব্যাকটেরিয়াসিগুলোকে হচ্ছে আমাদের কি করে, অ্যান্টারোব্যাকটেরিয়াসিগুলোকে প্রমোট করে। তারপর হচ্ছে রবার্টসন কুকড মিডিয়া, এটা তো হচ্ছে মিন্সড অক্স হার্ট থাকে, এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়ামগুলোকে হচ্ছে গ্রোথ হইতে দেয় আর কি। এরপর হচ্ছে মনসুরস আগার মিডিয়া, এটাতে পটাশিয়াম টেলোরাইড থাকে, বাইল সল্ট থাকে, এটা ভিব্রিও কলেরির জন্য লাগে। লোয়েনস্টেন জেনসেইন মিডিয়া, এটা তোমরা সবাই জানো, এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের জন্য। এটাতে কী থাকে, এটাতে হচ্ছে মেলাচিক গ্রিন থাকে। এভাবে করে কোন মিডিয়ার জন্যে সিলেক্টিভ আইটেম কী থাকে, সিলেক্টিভিটি ম্যাটেরিয়াল কী থাকে, এবং কোন ব্যাকটেরিয়ার গ্রোথ হইতে দেয়, এটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা, গেল। এরপরে ট্রান্সপোর্ট মিডিয়া এবং ইন্ডিকেটর মিডিয়া। ট্রান্সপোর্ট মিডিয়ার জাস্ট ডেফিনেশন এবং দুইটা এক্সাম্পল হলেই হবে, এর বেশি কিছু দরকার নাই। ইন্ডিকেটর মিডিয়াটা একটু ইম্পর্টেন্ট। মিডিয়াটাতে হচ্ছে ইন্ডিকেটর মিডিয়াটাতে একটা ইন্ডিকেটর সাবস্টেন্স দেওয়া থাকে, জিনিসটা আসলে কীরকম। ইন্ডিকেটর সাবস্টেন্সটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার একটা স্পেসিফিক প্রপার্টির জন্য ওই ইন্ডিকেটর সাবস্টেন্সটা তার একটা কি করে, একটা তার ক্রাইটেরিয়া, তার কালার, তার যে কোনো একটা প্রপার্টি চেঞ্জ করে, যে প্রপার্টির চেঞ্জটা দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গায় এই ব্যাকটেরিয়াটা আছে, এটাই হচ্ছে ইন্ডিকেটর মিডিয়া, ঠিক আছে। তো ইন্ডিকেটর মিডিয়া থেকে আমাদের কী কী লাগবে, ফার্স্ট অফ অল কী ইন্ডিকেটর ইউজ করা হয়, এটা একটা। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ইন্ডিকেটর মিডিয়ার মধ্যে কোন ধরনের মিডিয়াতে ইন্ডিকেটর হিসেবে কি থাকে, সেটা কোন ধরনের ব্যাকটেরিয়াকে ইন্ডিকেট করে। ওই যে ইয়ের মতো, ওই আমরা যেটা পড়েছি যে এনরিচড সিলেক্টিভ মিডিয়া ওইটার মতো, ঠিক আছে। সেমভাবে ইন্ডিকেটর মিডিয়াটাও ওভাবে করে পড়তে হবে। আচ্ছা, এরপর এমনিতেই ভাইবার জন্যে দুইটা, যেহেতু আমাদের সবচাইতে কমন কালচার মিডিয়া হচ্ছে ব্লাড আগার মিডিয়া এবং হচ্ছে ম্যাককনকি আগার মিডিয়া, তো এই দুইটা কালচার মিডিয়া আমরা হচ্ছে একটু ভালো মতো পড়বো আর কি, ভালো মতো ডিটেলড পড়বো। এখানে আমি কি লাগবে না লাগবে বললাম না, এই দুইটা মিডিয়া থেকে আমরা মোটামুটি বইয়ে যা পাই আমরা সবই পড়ে ফেলবো, কারণ এগুলো আমাদের মোস্ট কমনলি ইউজ হয়, এগুলো থেকে যে কোনো কিছুই জিজ্ঞেস করতে পারে। ওকে, আচ্ছা, হ্যাঁ, এখানে একজন কোয়েশ্চেন করেছে যে ট্রিপটিক সয়া ব্রোথ, এটাকে এনরিচড মিডিয়া কেন বলি। আচ্ছা, এটা হচ্ছে আপু, এটা হচ্ছে ট্রিপটিক সয়া ব্রোথ, এটা হচ্ছে সালমোনেলার এনরিচমেন্টের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, সালমোনেলার জন্য। ওকে, এখানে এই ট্রিপটিক সয়া ব্রোথটা সালমোনেলার এনরিচমেন্টের জন্য ইউজ করা হয় বলে এটাকে আমরা হচ্ছে এনরিচড মিডিয়া বলি। ওকে, আচ্ছা, এরপরে এখানে আর ইম্পর্টেন্ট খুব একটা কিছু আমি খুঁজে পাচ্ছি না, মোটামুটি এগুলাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের জেনারেল ব্যাকটেরিওলজির সেকেন্ড পার্ট। তো আশা করি এই জেনারেল ব্যাকটেরিওলজি 1 এবং জেনারেল ব্যাকটেরিওলজি 2 এটাতে যারা আমার সাথে এই ক্লাসে ছিলে তোমরা সবাই উপকৃত হবে। এখানে আমি মোটামুটি যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করার মতো কোয়েশ্চেন, আমি বেশি ভাইবার উপর জোর দিয়েছি, কারণ ভাইভাতে আসলে প্রবলেমটা হয়। রিটেনে কী ইম্পর্টেন্ট এটা আমরা বোর্ড কোয়েশ্চেন দেখলেই আমরা বুঝে যাই যে এইগুলো আসলে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভাইবাটা নিয়ে আসলে আমাদের কনফিউশন থাকে, তো এই জন্য ভাইবাটাই আমি মেনলি জোর দিয়ে বলার চেষ্টা করেছি, আর রিটেনেরগুলো আমি মেনশন করেছি, এগুলো রিটেনের জন্য লাগবে যেগুলো ওসব। তো সবাই ভালো মতো পড়াশোনা করো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।